ভারতবর্ষের মধ্যে হয়ে গেছে বলাৎকারের রাজ্য। প্রতিদিন একদিনও খবরের কাগজ নেই যেটা দেখবেন এখানে মেয়ের ইজ্জত নষ্ট হয় না। এবং তার 90% যারা গুন্ডা তারা সবটাই তৃণমূলের ছেলে, 90% তৃণমূলের। চ্যালেঞ্জ করে আমার বলতে হবে, তারপরে সব কাগজে নাম বেরোয় কারা করেছে, 90% হচ্ছে তৃণমূলের ছেলে। কেন করছে তৃণমূলের ছেলেরা এত? কেন দিদির আশীর্বাদ তাদের মাথায় আছে। দিদি বলতো আমি গুন্ডা পুষি, আর সব গুন্ডাকে নিয়ে প্রমোশন দিয়ে নেতা বানিয়ে দিয়েছে। আর যখন বলাৎকার হলো বললো ছোট্ট ঘটনা, ছেলে মেয়েরা ভুল করে ফেলেছে, এগুলো কি ভুল করে বলো। তোরা দেখো দিদি তো আমার সঙ্গে আছে, করলে কোনো সাজা হবে না, দিদি বাঁচিয়ে নেবে। তাই তৃণমূলের মধ্যে এত এই বলাৎকারী ঝোঁক বাড়লো, কারণ সরকার এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না, এদের বিরুদ্ধে কোনো সাজা দিল না। একটা ছেলেকে ধরে ফাঁসি দিলে পরে পরবর্তীকালে আর অনেকেই পেছু হয়ে যেত। এই হচ্ছে অবস্থা। তাহলে কোন বিষয়ে আমরা পশ্চিমবাংলায় এই সরকারকে সহ্য করবো? यहाँ पर लड़ते हुए देखा गया, क्या यहाँ पर भी आप उस तरह लड़ते हुए दिखाई देंगे? देखिए, लड़ाई कहीं भी जब सैनिक जो होता है, हम लोग भाईजान का सैनिक है और आवाम का सैनिक है। हम लोग जहाँ भी रहेंगे हम लोग अपना आवाम के लिए ही लड़ाई लड़ेंगे। या सेंटर हावड़ा हो या उलबेरिया हो या हावड़ा डिस्ट्रिक्ट हो या वेस्ट बंगाल हो, कहीं पे भी अगर हमें जिम्मेदारी हमारे देशवासी और हमारे स्टेट के लोग, राज्य के लोग अगर हमें जिम्मेदारी जहां भी देंगे, मैं ईमानदारी के साथ में उनके लिए आवाज़ उठाऊंगा। और मैं 2 बार नहीं 5-5 बार जेल हमको लॉकअप किया गया। जहां तक आप लोग भी जानते हैं, एक बार नफरत फैलाने के नाम पर, जय श्री राम के नाम पर जब टोटो वालों को मारा जा रहा था, भेंग वाले को मारा जा रहा था, यही गोलाबाड़ी थाना खामोश बैठा हुआ था टीएमसी के एमएलए के दबाव में। वहां पे जाके वहां आंदोलन किया, आंदोलन करने के बाद वहां पे उसको अरेस्ट करवाया गया। तो बस यही जो गुनाह था मेरा कि क्यों नफरत को आप बंद करवाएं। और वो दिन हम भूल नहीं सकते, क्योंकि उस दिन मेरा जन्मदिन था, 5 मई का दिन था, और उस दिन केक ही काटे थे। मेरा ऑफिस से हमको आकर उठाकर लेकर जाकर 5 दिन लॉकअप में रखा था। आप लोग तमाम लोग देखे भी है, जानते भी है। बीजेपी पार्टी का दावी है कि हम लोग भूमिपुत्र को चुनना चाहिए, बाहर से आए हुए व्यक्ति को नहीं। क्या कहिएगा इस विषय? देखिए, भूमिपति जो हिंदुस्तान के हैं सब भूमिपति है। अब ये का हिंदुस्तान से, अब वेस्ट बंगाल से हटकर है सेंटर हावड़ा। आज मैं भी हावड़ा डिस्ट्रिक्ट का ही हूँ, कोई बाहर का नहीं है। ভোট এলে সবাই আম জনগণের কথা বলে। অমিত শাহ বলেছেন যে আমরা যদি পশ্চিমবঙ্গে আসি তাহলে সাংবাদিকদের 5,000 টাকা মাইনে দেবো। কি বলছেন এই বিষয়ে? আপনারা ঠিক করুন, আপনারা সাংবাদিক কেমন করে 15 লক্ষ টাকা দিয়েছে, যখন চেপে ধরা হলো তখন বললে জুমলা। এই জুমলার প্রতিষ্ঠাতা ও একটা ক্রিমিনাল, জানেন? ও হচ্ছে ক্রিমিনাল। ওর নামে 3টে মার্ডার কেস ছিল। ও জেলা খারিজ হয়েছিল 2 বছরের জন্য অপরাধ করার জন্য। ও জেলায় ঢোকা বন্ধ করে দিয়েছিল। একজন জাজ যে বিরুদ্ধে রায় দিয়েছিল তাকে মার্ডার করে দিল, একজন জাজ মার্ডার হয়ে গেল। ও সহকর্মী একজন মন্ত্রীকে ও মার্ডার করলো। তারপরে 3 জনকে মার্ডার করার 4 অপরাধে। কিন্তু যেহেতু টাকা পয়সা পাওয়ারের জোরে এই আইনকে দাবিয়ে এখন এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কি বলবো, মিথ্যেবাদী, চোর, ক্রিমিনাল। ওর কথার কি জবাব দেবে? মিথ্যে কথা বলেইছে। ওর কথা মানে জুমলা। জুমলা মানে কি বোঝেন যদি বুঝবেন। সত্যি প্রশ্ন করার জন্য সাংবাদিকদের উপর আঘাত হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? সাংবাদিকদের অধিকার জন্য বামপন্থীরা যত লড়েছে ভারতবর্ষের কেউ কত লড়ে। 100 বছর ধরে স্বাধীনতার সময় আমরা বামপন্থীরা লড়েছি ব্রিটিশের বিরুদ্ধে। সাংবাদিকদের অধিকার দিতে হবে, আইন হয়েছে সাংবাদিক জার্নালিস্টদের জন্য। পরবর্তীকালে কংগ্রেস আমলে সাংবাদিকদের উপর যখন আক্রমণ হয়েছে বামপন্থীরা আন্দোলন করেছে সাংবাদিকদের অধিকারের জন্য। কিন্তু আমরা মনে করি প্রশ্ন না করলে কোনো অন্যায়ের প্রতিকার হবে না। প্রশ্ন করবে মানুষ, যে প্রশ্ন করে না সে মানুষ না, সে জানোয়ার। আমরা জানোয়ার চাই না, আমরা মানুষ চাই যে মাথা উঁচু করে জোর করে প্রশ্ন করবে অন্যায় হলে, অপরাধ হলে। সাংবাদিকরা প্রশ্ন না, আজকাল প্রশ্ন কি হচ্ছে, সাংবাদিক প্রশ্ন করে। সাংবাদিকরা তো আজকে মালিকের পাচাটা হয়ে যাচ্ছে। তারাও মালিক পয়সা দিচ্ছে, যেমন তেমন প্রশ্ন করছে। তারা কি কোনো বাঁকা প্রশ্ন করার সাহস রাখে সাংবাদিকরা? যতক্ষণ পর্যন্ত সাংবাদিকরা এই সাহস জুগিয়ে রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী তাদের কাছে সঠিক প্রশ্ন চাইতে পারবে, জবাব চাইতে পারবে, ততদিন সাংবাদিক তার দায়িত্ব পালন করতে পারবে না। হবে বলে মনে হয়, সবাই বলে ভোটের আগে, সবাই বলেছে। আর এক পক্ষে বলছে বামপন্থী নেই। মিডিয়া একটা পরিষ্কার বলছে সিপিএম সিপিআই অন্য পার্টি নেই, এটা নেই বলে ঘোষণা করে। তো আমরা যখন নেই তাহলে দুজনের মধ্যে ওরা প্রতিবাদ করবে, মানে ব্যবস্থা করবে, দুজনই ভাগাভাগি করে দেবে।
খবর যা কিছু হবে ওদের পক্ষে দিচ্ছে। আমাদের এত বড় রায়, বললাম তো, আমাদের 50,000-এর র্যালি অ্যাটলিস্ট কমপক্ষে 40টা হয়েছে। 50,000-এর র্যালি। আমি কাল একটা র্যালি করে এলাম, এই হচ্ছে ওই কাগজে একটা লাইন দেখেছেন, আমরা নেই তো। আমাদের অস্বীকার করছে আমাদের অস্তিত্বকে, যাতে মানুষের কাছে না যায়। আমাদের মানুষই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কিন্তু হ্যাঁ? ডিজিটাল প্ল্যাটফর্ম মিডিয়াগুলো কিন্তু তুলে ধরছে যে এসব সংবাদগুলো, কিন্তু আদার্স সংবাদ মাধ্যম তারা কিন্তু দেখাচ্ছে না, সেইটাই তো আমাদের কমপ্লেন না। আজকে ধরুন 63টা চ্যানেলের মালিক হচ্ছে আম্বানি, আর প্রায় 20টা চ্যানেলের মালিক হয়েছে আদানি। তা সবকটা চ্যানেল যদি কোটিপতিদের হয়, কোটি লুটেরাদের হয়, গুন্ডা বদমাইশ যারা চায়, বিভেদ যারা চায়, আরএসএস কে প্রতিষ্ঠা করে দাঙ্গা যারা চায়, তাদের হাতে যদি হাত থাকে চ্যানেল, কোত্থেকে হবে? হবে না খবর। আপনারা যদি সরকারে আসেন তাহলে সাংবাদিকদের জন্য কি উদ্যোগ নেবেন? সাংবাদিকদের জন্য আমার চিরকাল জানিয়েছি, আমরা বিশ্বাস করি সাংবাদিকদের স্বাধীনতা গণতন্ত্রের গ্যারান্টি। যতক্ষণ না সাংবাদিকরা স্বাধীন হবে, সেই দেশের স্বাধীনতার গ্যারান্টি নেই। কিন্তু দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে ইনফ্লুয়েন্সার নিয়ে সবাই তো আপনি যেরকম দাবি করলেন, সবাই বিক্রি হয়ে যাচ্ছে, কি বলবেন? বিক্রি হয়ে যাচ্ছে, কি করবো? আমি তো ঠেকাতে পারবো না। বুঝলি, রাজনীতিতে যতক্ষণ কুকুরের বাচ্চারা থাকবে, মাংসর টুকরো কাজ করবে। কুকুরের বাচ্চার এমপি এমএলএ হলে পরই কেউ মাংসর টুকরোর কাছে চলে যাবে, মানুষ যাবে না। যতক্ষণ পর্যন্ত এই কুকুরের বাচ্চারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, ততক্ষণ যাদের হাতে টুকরো আছে, পয়সা আছে, তারা কিনে নিতে পারবে। এটা তো সর্বনাশ করছে আমাদের দেশে। এই ঘটনা আমি শুনতে চাই, এটা রবীন ঘোষের আমলে যে মুম্বাই থেকে বাঙালি শ্রমিকদেরকে গাড়ির প্লেনে করে বসে বাবার মুখে শুনেছি, সেটা কিন্তু বাংলাদেশ বলে পাচার করার যে একটা চিন্তা ভাবনা ছিল। আপনার সঙ্গে ফোন করার পরে আপনি ফোন করে বলেছিলেন রবীন ঘোষকে, এরকম একটা শুনতে পেয়েছি। ঘটনাটা কি? ঘটনা শুনে ওই সময় একটা হাওয়া উঠেছিল, ওই সময় হাওয়া উঠলো বাংলাদেশি, বাংলায় কথা বললি বাংলাদেশি, এখন যেমন উঠছে, ওই সময় একবার পুরো দেশে, দিল্লিতে, বোম্বাইয়ে, ভুবনেশ্বরে, যেখানে বাঙালি আছে তাদের উপরে আক্রমণ হতে শুরু করে। এবং তাদেরকে বাংলায় কথা বললেই তাদেরকে ধরে বাংলাদেশের বর্ডারে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা শুরু হয়েছে। সেইটাই করেছিল বোম্বাই থেকে। বোম্বাইয়ের কিছু বাংলাদেশি বলে বাঙালিকে তুলে গাড়িতে তুলে দিয়েছিল যে বাংলাদেশের বর্ডারে বনগাঁয়ে গিয়ে ছেড়ে দেবে, বাংলাদেশের ধাক্কা মেরে ফেলে দেবে। আমরা খবর পাই, আমাদের যারা আন্দোলন করি আমরা, তখনই আমরা জানতে পারি। তখন আমার উলুবেড়ের এমএলএ ছিল রবীন ঘোষ, আমাদের পার্টির লোক, সবাইকে বললাম এই গাড়িতে যাচ্ছে, এই গাড়িতে আমাদের দেশের লোক বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এদেরকে রোখো। আমরা তখন দেখলাম আমাদের লোকেরা সেখানে গাড়ি থামিয়ে চিঙ্গাইল, বাউরিয়া, উলুবেড়িয়া শত শত লোককে এখান থেকে নামিয়েছিল। তারা কেউ পাঁচলার, কেউ গাববেড়িয়ার, কেউ হচ্ছে ধুলোগড়, এইসব এলাকার ছেলেরা এখানে নেমে বাড়ি গেছিল। এটা হয়েছে আবার অতীতে, আজ নতুন করে হবার চেষ্টা হচ্ছে। আপনাদের লিডার নওশাদ সিদ্দিকী বলছেন যে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম করছেন, কিন্তু এই ন্যাশনাল সোসাইটি ক্লাব থেকে রামনবমীতে ইট ছোড়া হয়েছিল। এবারও কিন্তু দেখা গেল যে বিয়ারের বোতল পাওয়া গেছে, পুলিশে হাতে নাতে ধরেছে, কি বলবেন এই বিষয়ে? শোনেন, যারা ধর্মের ওপর আক্রমণ করে তারা মানুষ না, তারা জানোয়ার। যে ধর্মের আড়ালেই করুক না কেন, তারা জানোয়ার। আমরা বামপন্থীরা সবসময় এই পশুদের বিরুদ্ধে। কোনো ধর্মকে, ধর্ম হচ্ছে পবিত্র জিনিস, ধর্ম মানুষের মনকে পবিত্র করে, সঠিক পথ দেখায়। কিন্তু যদি ধর্মকে নিয়ে ব্যবসা করা হয়, তাহলে ধর্ম থাকে না, অপবিত্র হয়ে যায়। আজকে আরএসএস হিন্দু ধর্মকে নিয়ে ব্যবসা করছে, তার নাম দিয়েছে হিন্দুত্ব। এমনকি মুসলমানদের মধ্যেও ইসলাম হচ্ছে একটা পবিত্র ধর্ম, কিন্তু কেউ যদি রাজনীতি করার চেষ্টা করে জামাতে ইসলামের মতন, জামাতে ইসলাম না, হচ্ছে একটা রাজনীতি করার জন্যে ধর্মকে ব্যবহার করা। সেই জন্য আমরা বারে বারে বলেছি, ধর্মকে তার জায়গায় যদি থাকে, মানুষ মিলেমিশে থাকবে, শান্তিতে থাকবে, সৎ পথে থাকবে, ধর্ম তাদের সাহায্য করতে পারে। কিন্তু যদি ধর্মকে যদি উদ্দেশ্যে ব্যবহার করা হয়, কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করছে, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, কেউ ক্ষমতা লাভের জন্য ব্যবহার করছে, ধর্মে ধর্মে লড়িয়ে দিয়ে মানুষকে বিভক্ত করে ব্যবহার করা হচ্ছে, এইগুলো হচ্ছে ধর্মের অপব্যবহার। যারাই ধর্মের অপব্যবহার করুন না কেন, তারা হচ্ছে গিয়ে পাপ করছে, অন্যায় করছে। আমরা তীব্র ভাষায় তাদের ঘৃণা করি। আজ থেকে 30 বছর 25 বছর আগে আমি দেখেছি আমাদের পাড়া দিয়ে যখন রামনবমীর মিছিল হতো, তখন আমাদের রাস্তার ধারে মুসলমানরা দাঁড়িয়ে থাকতো বাতাসা জল। দেখেছি, অনেকেই দেখেছি যারা মনে আছে। কিন্তু আজকে কি হচ্ছে, রামনবমীর মিছিল মানে একটা আতঙ্ক। আরএসএস যখন থেকে এসছে, তার আগে ছিল না। আরএসএস এই রামনবমীর
মিছিলগুলোকে গুন্ডাদের মিছিল, দাঙ্গার মিছিলে পরিণত করছে। তলোয়ার নিয়ে, কমলাম নিয়ে মসজিদের মধ্যে ঢুকে যাওয়া, এই সমস্ত করা, এইসব গুন্ডামি করছে। সেই জন্যে ও ধর্ম করছে না, ও ধর্মের আড়ালে গুন্ডামি করছে, সাম্প্রদায়িকতা করছে। এটা সমানভাবে কন্ডেম করি। যে ধর্মের লোকই ধর্মকে ব্যবহার করে মানুষে মানুষে বিভেদ ঘটাবে, তাদের দেশের দুশ্মন। আমরা তার তীব্র ভাষায় নিন্দা করি এবং আমরা কখনোই এই ধরনের গুন্ডামিকে সমর্থন করি না। এই বিধানসভায় টিএমসি ভাতা দিচ্ছে আর বিজেপিও ভাতা দিচ্ছে, প্রলোভন দিচ্ছে, আপনাদের পার্টির কি স্ট্যান্ড? আমরা ভাতা দেওয়ায় বিশ্বাস করি, আমরা মানুষকে মানুষ তৈরি করায় বিশ্বাস করি। একটা মানুষ যদি শিক্ষিত হয়, শিক্ষিত হয়ে যে যোগ্য হয়, যোগ্য হয়ে যদি চাকরি করে দেওয়া যায়, চাকরি করে যদি রোজগার করে, রোজগারের টাকায় যদি বিয়ে শাদী করে পরিবার করে, সে মানুষের মতো মাথা উঁচু করে মানুষ হয়। আর একটা লোককে যদি চাকরি থেকে সরিয়ে সবকে ধরিয়ে তাকে যদি ভিখিরিতে পরিণত করা হয়, সে ভিখিরির কোনো আত্মসম্মান পাবে না। ভিখিরি সবসময় হাত পাতে, মানুষকে হাত পাতাতে শেখালে মানুষ আর মানুষ থাকে না, মানুষ ভিখিরি হয়ে যায়। আর ভিখিরি কখনো আত্মসম্মান নিয়ে কোনো মাথা উঁচু করে কথা বলতে পারে না, শুধু হাত দেয়। কেউ যদি কিছু ফেলে দেয়, একটা পয়সা, একটা টাকা, একটা কিছু হাতে ফেলে দিলেই তারা সেই নিয়ে তারা খুশি হয়ে যায়। আমরা বলছি মানুষকে মানুষ তৈরি করো, ভিখিরি তৈরি করার ষড়যন্ত্র, এটাই আন্তর্জাতিক ষড়যন্ত্র, আপনারা জানেন না অনেকে। এটা প্ল্যান শুধু এখানে হয়নি, এটা IMF ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্ল্যান করা হয়েছিল। গোটা দুনিয়ার যে সমস্ত চালায় যারা IMF, তারা বলেছিল যে নির্বাচন জিততে গেলে এক সহজ উপায় হবে। সহজ উপায় হচ্ছে যে ক্যাশ দাও, লোক ক্যাশ দিয়ে লোককে কেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে তুমি যেটা দিচ্ছ সেটা আলাদা, যে আমি রাস্তা করব, নির্বাচনী হাসপাতাল করব, স্যার গত দুবার সেগুলো ধরে আপনাদের অ্যালায়েন্স ছিল কংগ্রেসের সাথে, এবার হয়েছে আইএসএফ এর সাথে। এই কনস্টিটিউয়েন্সিতে নাসির খান আইএসএফ এর আপনাদের মোর্চা, তো আপনাদের এই পাবলিককে, যেহেতু এখানকার আপনি প্রাক্তন, কি বার্তা দেবেন? বার্তা তো দিলাম, আপনার সামনেই দিলাম, গোপনে না, প্রাইভেট বার্তা দিইনি। নাসির খানকে আমরা- জেতানো স্পেশালি কি বলবেন? বল মানুষ, আমি বলেছি আমাদের বামফ্রন্ট এবং IFSF এর যে যেখানে ক্যান্ডিডেট আছে সেখানেই দেবে, শুধু এখানে না। প্রত্যেকে বললাম তোমার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরও জানাও, তারাও যাতে এই মোর্চাকে ভোট দেয়। এটাই আমাদের নিবেদন লোকেদের কাছে। আচ্ছা, মিল যে বন্ধ হয়ে যাচ্ছে, লাটনাম মিলগুলো, লাটনাম মিল বা ক্যামেরা যে যা অবস্থা মিলে, এর ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ খুবই অন্ধকার। জুট মিলগুলো আস্তে আস্তে বন্ধ। এককালে 103টে জুট মিল ছিল, প্রায় 3 লক্ষ লোক জুট মিলে কাজ করত এবং জুট মিলে শ্রমিকরা লাল ঝান্ডা করেই PCMU ইউনিয়নের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছিল। আমরা লড়াই করে বোনাস আদায় করেছিলাম, আমরা লড়াই করে তার ছুটি শ্রমিকদের, তাদের নানান রকম সুযোগ সুবিধে আদায় করেছিলাম। কিন্তু আজকে তৃণমূল বিজেপির রাজত্বে শ্রমিকদের অধিকারকে খতম করে দেওয়া হয়েছে। আজকে ইউনিয়ন করা চলবে না। একটা দিল্লি সরকারের আমরা আন্দোলন করে 75 বছর ধরে আমরা 44টা আইন করেছিলাম, ছুটির আইন, বোনাসের আইন, অ্যাপয়েন্টমেন্টের আইন, নানান রকম সুযোগ সুবিধে, যা কিছু কাজে ঘন্টা 8 ঘন্টা, এই সমস্ত আইন তৈরি করেছিলাম। নরেন্দ্র মোদী এসে দেখলো ও হচ্ছে যেমন রাখেন না, ও হচ্ছে বড় লোকদের পোষা কুকুর। যেমন ইউনিয়ন করা চলবে না এবং প্রায় 75% কারখানাকে আইনের বাইরে কার্য দেওয়া হয়েছে, যেখানে কোনো দাবি দেওয়া তোলা চলবে না। সেই জন্য যারা লেবার কোড একটু দেখে নেবেন, আপনারাও লেবারের মধ্যেই পড়েন, মাইনে সাংবাদিকরা মালিকদের কাছ থেকে মাইনে পেতেন, এ তো লেবার কোডের আন্ডারেই পড়েন। তাহলে এই সমস্ত অংশের মানুষের অধিকার কেড়ে নেওয়া, এই যে শ্রমিকদের সর্বনাশ করা, এটা মোদী করেছে। আমরা বামপন্থী সরকাররা বলেছি আমাদের রাজ্যতে করবো না।